বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ করছি। আজ আমি আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা তাদের সকলকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ আজ আমার প্রথম একটা মাইলস্টোন অ্যাচিভ হলো। সেটা হচ্ছে আজকে আমার এই মুহূর্তে 100 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তার মধ্যে কেউ কেউ আমার ভিডিওতে বিভিন্ন কমেন্টস করছেন। আমি সবাইকে হয়তো ঠিক উত্তর দিতে পারছি না, তাদের মূল্যবান কমেন্টসের জন্যও আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে খবরটা বলবো সেই খবরটা আবার সে আমেরিকার খবর। আমেরিকার খবর যেন পিছু ছাড়ছেই না। যদি বলেন কেন, আপনারা যদি দেখেন টিভি খুলে, বিশেষ করে ইংলিশ মিডিয়া, বিদেশি মিডিয়া এবং আমাদের দেশের মিডিয়াও, সমস্ত রাজ্যের মিডিয়াও এখনও সেই আমেরিকান ইলেকশন নিয়েই কিন্তু কিছু না কিছু চর্চা সারাদিনে এক দুবার করছেই, কারণ ইলেকশনটা এত মজাদার হয়েছিল। আজকে যে খবরটা একটা পেলাম সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস একটা খবর বের করেছে। সেটা খুব চাঞ্চল্যকর খবর, ভোট সংক্রান্ত। যে আমেরিকা যে বিগত নির্বাচন হলো সেই নির্বাচন সংক্রান্ত। সেটা বলছে যে কমলা হ্যারিস, যে ডেমোক্রেটিক পার্টির যে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, আপনার নাম সবাইয়ের মধ্যে শুনে গেছেন, এটা সারা $2.6 বিলিয়ন দিয়েছে এবং সেলিব্রিটিদের জন্য মোটা টাকা খরচা করেছে। এই লেডি গাগা একজন সিঙ্গার আছে, অ্যাক্টার আছে, নাম করা আমেরিকার পপ সিঙ্গার, তার জন্য বহু টাকা। তো আরও বিভিন্ন যে স্পোর্টস সেলিব্রিটি, সিনেমা সেলিব্রিটি, পপ সিঙ্গার সেলিব্রিটি, এইদিকে সব হায়ার করেছে, প্রডিউসার হায়ার করেছে, তার জন্য একটা বিশাল অঙ্কের টাকা সে নাকি খরচা করেছে। এবার এইটা তার কাছে এখন একটা বিপদ হয়ে গেছে। এখন যাকে টাকা তারা দিয়েছিল তারা হিসেব করে ধরেই নিয়েছিল যে এরা বোধহয় জিতবেই, কিন্তু সে জিততে পারে না। এখন অনেকে বলছে যে এই টাকাটা কমলা হ্যারিস জনগণের টাকাকে ওয়েস্ট করেছে, মানে ইটস এ ওয়েস্টেজ অফ মানি, এটা অনেকেই বলছে আর কি। এখন এইটাকে নিয়ে আমেরিকাতে মিডিয়াতে ভয়ানক সমালোচনা হচ্ছে। তো আমি একটা ছোট্ট খবর দেখলাম, দেখে বললাম দেখি কি বিষয়টা। আমার তো এসবে আগ্রহ খুব বেশি। তা আমি তখন ইউটিউবে গেলাম। ইউটিউবে একটা স্কাই নিউজ অস্ট্রেলিয়া, ওদের একটা রিপোর্ট দেখলাম। তো ওরা রিপোর্টটাতে খুব সব মজাদার কথা বলেছে। ঠিক আছে, ইট হ্যাজ অলসো বিন রিভিলড অরফা উইনফ্রেজ প্রোডাকশন কোম্পানি হারপার প্রোডাকশনস was paid around $2.5 million for a town hall, which is more than double the initial estimate reported. প্রথমে যা বলেছিল তার থেকে তার ডবলের বেশি একটা হলঘর ভাড়া করেছে এবং একটা প্রোডাকশন কোম্পানিকে ভাড়া করেছে। এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে টুইটারে ক্যাম্পেইন চালানো, মূলত এক্স হ্যান্ডেলে ক্যাম্পেইন চালানো, ইউটিউবে ক্যাম্পেইন চালানো এবং একটা বিশাল অ্যাড দেওয়া, তার ছবি বেরিয়েছে যে কমলা হ্যারিস সেখানে বিশাল একটা গ্লোবের মতো দিয়ে তার মধ্যে অ্যাড দিয়েছে, ভোট ফর ডেমোক্র্যাটস, ভোট ফর কমলা হ্যারিস, একটা অ্যাড দিয়েছে। তো এইটা একটা ভয়ানক সমালোচনার ব্যাপার হয়েছে। এই যে আউট অফ কন্ট্রোল খরচা, যেটা লোকে ভাবতেই পারছে না, আমেরিকার লোকে ভাবতে পারছে না, বুঝতে পারছেন? আমাদের ভারতের লোকের তো ভাবার কোনো প্রশ্নই নেই, বুঝলেন না? ভারতের লোকের ভাবার কোনো প্রশ্নই নেই। আমেরিকান $10,000 এখানকে এলে সেটা প্রায় 8 লাখ টাকার কাছাকাছি এখানকে এসে গেলে। সেই জন্য বলে যে আমেরিকার লোকজন এখন এখানে চিকিৎসা করতে আসে, কারণ ওই চিকিৎসা খরচা অনেক বেশি। ব্যাঙ্গালোরে, মুম্বাইয়ে, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় সেখানে চিকিৎসা করতে আসে, তামিলনাড়ুতে চিকিৎসা করতে আসে, কারণ ওখান থেকে আসে যাতায়াত খরচা প্লাস চিকিৎসা খরচা, ওখানে যা খরচা হয় তার থেকে কম, ওখানে চিকিৎসার খরচা অত্যন্ত বেশি। কেউ এটাকে নিয়ে ভীষণ সমালোচনা, কেউ বলছে ইফ সামওয়ান ওয়াজ স্টুপিড এনাফ টু ডোনেট টু হার, দে অবজার্ভ টু লস দেয়ার মানি। মানে বলছে যে তাকে এই টাকা দিয়েছিল কি খরচা করতে, যারা দিয়েছিল তাদের মতো বোকার কেউ নেই। হ্যাঁ, ব্যবসাদারাই তো দিয়েছিল, ভোটে বিভিন্ন রাজনৈতিক দলকে বা প্রার্থীকে মূলত সেই এলাকার বা দেশের ব্যবসাদাররা পয়সা দেয়। আমাদের এখানে যখন সেই বের হলো, আমরা কী বলে, ওই যে বন্ড বের হলো, একটা আলোচনা করেছিলাম যে বন্ড যেদিন বের হলো, যে বন্ড বিক্রি করা হতো ভোটের পয়সা পার্টিকে দান করার জন্য, সেই যে বন্ড, ইলেকটোরাল বন্ড, সেই বন্ড বিক্রিটা এখন সুপ্রিম কোর্ট অর্ডার করলো
সব পার্টির খোলনলচে বেরিয়ে গেল যে কে কত টাকা পেয়েছে, তার ভিতরে হিসাবটা কী, সেটা কোনো অংশে কারো কম নয়। সেইটা এইটা। তারপরে কেউ সমালোচনা করেছে যে কেনেডি একজন এফ কেনেডি বলে একজনকে ডোনাল্ড ট্রাম্প এখন করেছে, ওই কী বলে আপনার ওই হেলথ সেক্রেটারি করেছে। হেলথ সেক্রেটারি মানে সে হেলথ মিনিস্টারের মতোই আর কি। হেলথ সেক্রেটারি মিনস ওখানে সে হচ্ছে আমাদের দেশের যেমন স্বাস্থ্যমন্ত্রী, সেরকম স্বাস্থ্যমন্ত্রীর মতো। তো সেই স্বাস্থ্যমন্ত্রী সে বলেছে যে এই ডেমোক্রেটিক পার্টিকে যদি সাহারা মরুভূমির যদি ইনচার্জ করে দেওয়া হয়, তো সেখানে যত বালি আছে সেই বালিও খেয়ে ফেলবে। মানে এতই চোর ধান্দাবাজ দল আর কি, এরকম কথা বলতে চাইছে আর কি, যে সারা যে বালি আছে সেটাও তারা ডেমোক্রেটিক পার্টিরা নাকি খেয়ে ফেলবে। এটা খুব ভালো বলেছে যে এমনই তাদের ক্ষুধা। এবং মেক্সিকোর একটা লোক ভারী সুন্দর কথা বলেছে, ট্রোল করেছে, সুন্দর ট্রোল করেছে। বলছে যে আই এম এ মেক্সিকান, আই লিভ হিয়ার ইন মেক্সিকো, বাট বিন ফলোয়িং এ লিটিল অ্যাজ ইট কনসার্ন আস। যে আমরা মেক্সিকোর সঙ্গে আমেরিকার তো বেশি সমস্যা, কারণ মেক্সিকোতে যত ইমিগ্রেন্ট ঢুকছে তাহলে, কিন্তু সে মেক্সিকো থাকে, ওই যদিও আমার একটু কনসার্ন নয়, কিন্তু আমি কমলা হ্যারিসকে এত ইনকম্পিটেন্ট লোক আমি আর দেখিনি, যে হচ্ছে যে পপুলার ভোটেও হেরে গেছে। এবং এরা লাস্ট 2 ডিকেডে, ওদের তো 4 বছর ছাড়া ভোট হয়, তো 4-5 20 বছর, তার মানে 5টা ইলেকশনে এত কম পপুলার ভোটও কেউ পায়নি। পপুলার ভোট মানে ডাইরেক্ট যারা সিটিজেনরা ভোট দিয়ে একটা নির্বাচন করছে পপুলার ভোট, তাতে এত কম ভোটে কেউ হারেনি। এবং আমি ট্রাম্পের খুব একটা ফ্যান নই, কারণ ট্রাম্পকে আমার পছন্দ হয় না, কিন্তু জেডি ভেন্স অর্থাৎ রিপাবলিকান দলের যে ভাইস প্রেসিডেন্ট আছে, সেই জেডি ভেন্স লোকটা খুব খুব ভালো। জেডি ভেন্স লোকটা সম্পর্কে আমার কিছু বলার নেই, সে অ্যামাজিং। হ্যাঁ, জেডি ভেন্স ইজ অ্যামাজিং, বাট এগেনস্ট কমলা লিটারেলি এনি পার্সন ইজ গুড। তো এইটা হচ্ছে ব্যাপার। তারপর বলছে জিরো নেশন প্রজেক্ট, জিরো এবিলিটি টু ডিফেন্ড দিস ইনএক্সিস্টেন্ট প্রোটেক্ট। মানে বলছে কি, এই যে ওক কালচার, এই যে ফেমিনিস্ট কালচার, এই এলজিবিটি কিউ প্লাস 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 প্লাস, তো এই যে ব্যাপারগুলো, এইগুলো খুব একটা বলে, আমার দেশে বলে না, দিল্লিতে খুব বলে, এখানে কিছু বলে না। ফেমিনিস্ট কালচার মানে যে বললে পরে আবার লোকে রাগজন করবে যে মহিলারা খুব বড় বড় টিপ করে, সারা কপাল হতে টিপ, সেটা নাকি ফেমিনিস্ট মুভমেন্টের একটা হচ্ছে কি যে চিহ্ন। আমি যাই না, আমি এটা শুনেছি, সত্যি মিথ্যে কিনে যাই না, কাউকে আমি মানে ছোটো করে দেখার জন্য বলছি না। তো এইসব বলছে, ও আবার বলছে যে থ্যাঙ্কস গড যে কমলা হ্যারিস জিতে যায়নি। কমলা হ্যারিস যদি জিতে যেত তাহলে আমেরিকাকে বিক্রি করে দিত। আবার কেউ বলছে যে ওর এগেনস্টে আইআরএসের ইনভেস্টিগেশন করা উচিত, যে রেভিনিউ সার্ভিস আছে, সেই রেভিনিউ সার্ভিসের, যেমন আমাদের এখানে ইডি আছে, মানি লন্ডারিং টন্ডারিং করে, কোথার থেকে টাকাগুলো কী করে খরচা করলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে খাজে দেখে, ঘরে তল্লাশি চালিয়ে দেখে, তো সেরকম তাদের এই ব্যাপারটা একটা হচ্ছে যে ইনভেস্টিগেট করা উচিত, যে হঠাৎ করে কী করে সে কোথার থেকে এত টাকা পেলো, এবং সবচেয়ে বড়ো কথা সে কাকে এত টাকা দিল, কে খরচা করলো। আর কেউ বলেছে ওই যে সব সেলিব্রিটি দিকে দিয়েছিল, ডেকেছিল, তাদেরকে কাউকে কমলা হ্যারিস পয়সা দেয়নি। আবার কেউ লিখেছে যে সেলিব্রিটিরা পয়সা না নিয়ে আসবে না, পাওয়া ফেলবে না কোথাও কারো ঘরেই। এইটা খাই সত্যি কথা। আমাদের করে দেখছি সেলিব্রিটিরা বিভিন্ন ভোট করে নেতাদের প্রচার করতে যায়, শুনে যায় তারা আগে পয়সাটি কিনে নেবে, তাদেরকে যে পয়সা ছাড়া কোনো গল্প নয়, আগে টাকাটা কিনে নেবে, তারপর তোমার জন্য যে স্টেজে দাঁড়িয়ে গেলো, আমি এনার পাশে আছি, আমি ওনার সাথে আছি, আপনি এনাকে জিতিয়ে ভোট দিলে পরে ভালো, তারপর সে তার সঙ্গে যদি ভোটে জিতে যায় তার সঙ্গে একটা ব্যবসার ধান্দা করবে, সেইটা হয়। আর একটা মুশকিল, আরেকটা ব্যাপার হয়েছে আমেরিকা, মানে সত্যি ইটস ভেরি ফানি। মানে কেউ বলছে যে আচ্ছা ডোনাল্ড ট্রাম্পকে জো বিডেন একটা সময় খুব গালিগালাজ করেছিল ভোটের আগে। কী বলেছিল, তাকে বলেছিল হচ্ছে যে ফ্যাসিস্ট, নাৎসি, হিটলার, থ্রেট টু দ্য রিপাবলিক, প্রজাতন্ত্রের জন্য ভয়ানক বিপজ্জনক, এইসব কথাবার্তা বলেছিল। আবার দেখা যাচ্ছে যে সে ওই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে ডেকে দুজনে হাত মিলাচ্ছে,
বসে আছে, আমি আগের ভিডিওটা বলেছি। এবং তারপর পিছনে তাদের ওই ওই যে ফায়ার ওভেন জ্বলছে, ফায়ার ঠান্ডা তো ওই দেশে সব ঘরের মধ্যে একটা ওই ফায়ার প্লেস থাকে, সেখানে কাঠফাট দিয়ে আগুন জ্বলে, বা ওই কী বলে এখন বিদ্যুৎ ফিদ্যুৎ আগুন জ্বলে, তার চিহ্ন দেখা যাচ্ছে। বলছে যে জো বিডেন হচ্ছে কি খুব হাসি হাসি মুখে এরকম করছে, এটা কী করে করলো জো বিডেন? যারা লিবারেল, ইয়ং লিবারেলরা, তারা খুব আগে, যে কদিন আগে পর্যন্ত, এই 15 দিন আগে 20 দিন আগে যাকে ফ্যাসিস্ট বলেছে, হিটলার বলেছে, আজকে তার সঙ্গে বসে বসে মুচকি মুচকি হাসি দিচ্ছে, গল্প হচ্ছে। তো তাদের একটা সাংবাদিক বার বলছে কি যে আরে ও এখন ন্যারেটিভটা চেঞ্জ করছে, এবং কেউ কেউ খুব ভয় আছে। এটা একটা ব্যাপার হয়েছে। আজকে কী হয়েছে দেখা যাচ্ছে, জো বিডেন ইউক্রেনকে বলেছিল তুমি আমেরিকার যে মানে মিসাইল টিসাইল তোমাকে দেওয়া আছে, মানে অত্যাধুনিক যে অস্ত্রশস্ত্র দেওয়া আছে, সেগুলো তুমি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এটা আগে থেকে লিখে দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে দিয়েছে, কিন্তু বলেছিল। সেটা আবার ব্যানটা আজকে লিফট করে নিয়েছে, মানে তুলে নিয়েছে, যে তুমি দরকার হয় রাশিয়ার সঙ্গে ওইসব যেসব অস্ত্রশস্ত্র দিয়েছে সেসব অস্ত্র যুদ্ধ নেবো। কেউ কেউ আবার, আমি আবার অন্য একটা খবর শুনলাম, কেউ কেউ বলছে জো বিডেন কি তবে এই 2 মাসের মধ্যে ট্রাম্প যে ক্ষমতায় বসবে তার আগে একটা ওয়ার্ল্ড ওয়ার 3 লাগাতে চাইছে। অর্থাৎ ইউক্রেনকে দিয়ে রাশিয়া তেমন কিছু একটা করবে, রাশিয়া তার এগেনস্টে আবার হচ্ছে যে ইউক্রেনের উপর করবে। ফলে একদিকে রাশিয়া, চীন, হয়তো উত্তর কোরিয়া একদিকে হয়ে গেল, আবার একদিকে হচ্ছে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো একদিকে হয়ে গেল, এবং আমেরিকা তাদেরকে পিছন থেকে একটু সাপোর্ট করলো, করে একটা ওয়ার্ল্ড ওয়ার লাগিয়ে দিল, যাতে করে ট্রাম্প ক্ষমতায় এসে না বসতে পারে 20 জানুয়ারি 2025, আগামী বছরের 20 জানুয়ারি, যাতে 20 জানুয়ারি যাতে ক্ষমতা এসে বসতে না পারে। লোকে একটা ভয় করছে। এবং আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ডিপ স্টেট এখন কী করবে সেটাকে নিয়ে সবাই শঙ্কিত আছে। এখন 2 মাস হাতে সময় আছে, বিডেনকে দিয়ে কিছু একটা করে দিলেই হলো। তো যতক্ষণ ক্ষমতায় বসে আছে, চেয়ার আছে, তখন তো তার কথায় সব কিছুই হবে, কিছু তো কারো কিছু করার নেই। তো এইটা তো একটা ব্যাপার। আর একটা মজাদার ব্যাপার হয়েছে যে বলছে তাহলে এরপরে বিডেন তো সরে যাচ্ছে, বিডেনের তো 80-85 বেশি বয়স হয়ে গেছে, ভালো করে সে ইয়েও করতে পারে না, রাস্তা ভুলে যায়, এই করে সে করে, মিটিংয়ের মধ্যে যেতে যেতে। তারপরে সে তাহলে এখন এরপরে এই যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টটা কে হবে, এইটা একটা কোশ্চেন আমেরিকাতে উঠেছে। দলের প্রেসিডেন্ট তো হতে হবে, ডেমোক্রেটিক পার্টি দলের প্রেসিডেন্ট। বাইডেন যখন সরে যাবে, বাইডেন যখন থাকবে না, বা বাইডেন যদি আর প্রেসিডেন্ট না থাকে, তাহলে সেই জায়গায় তো নেক্সট হচ্ছে কমলা হ্যারিস। এখন কমলা হ্যারিস যেভাবে ডুবিয়েছে ডেমোক্রেটিক দলটাকে, তাতে করে তাকে আবার প্রেসিডেন্ট করে আগামী দিনে তার জন্যে খুলে রাখবে কিনা দলে, যে আগামী দিনে আবার 2000 যে 29 সালে আবার যে ভোট হবে, 4 বছর পরে 28 সালের শেষে 29 সালে, তখন কি আবার কমলা হ্যারিসকে আবার দুবার করে দাঁড় করানো হবে? এইটা একটা ওদের মধ্যে আছে। তারপর ওবামাকে জিজ্ঞেস করা হয়েছে, বরাক ওবামাকে, যে আপনি কী বলছেন? ওই যে না, এরকম কিছু এখনও ঠিক হয়নি, ওটা আমাদের দলের মধ্যে যারা সিনিয়র নেতা তাদের মধ্যে একটা কম্পিটিটিভ যে সিলেকশন হবে, এখন ওরা ঠিক করা হয়নি। কিন্তু কেউ কেউ বলছে যে জো বিডেনই কমলা হ্যারিসকে চাইবে। আবার একটা মজাদার আরেকটা গল্প বেরিয়েছে, সেটা হচ্ছে যে কেউ হচ্ছে যে আচ্ছা লিবারেলরা এত যে সমালোচনা করছে জো বিডেনের, যে আপনি কদিন আগে এত মানে গালিগালাজ করেছেন, ফ্যাসিস্ট ট্যাসিস্ট বলেছেন, আজকে কি হাসাহাসি করে বলছেন। তখন একজন সাংবাদিক বলছে ওখানে নিউজে, বলছে যে কেউ কেউ আবার মক করে বলছে, অর্থাৎ ট্রোল করছে, যে জো বিডেন নিজেই হয়তো ভোটটা দেয়নি, কারণ নিজে ভোটটা দেয়নি যাতে কমলা হ্যারিস জিততে না পারে, এবং ও মনে মনে এখন খুব খুশি যে কমলা হ্যারিস হেরে গেছে, কারণ ও তো জো বিডেন নিজে আবার দাঁড়াতে চেয়েছিল এবারও, কিন্তু ওকে দাঁত দেয়নি। সেটা ওবামা পেছন থেকে কলকাঠি নেড়ে, এবং কমলা হ্যারিসের দুজনে মিলে, ওবামা কমলা হ্যারিস কলকাঠি নেড়ে জো বিডেনকে সরিয়ে দিয়ে ওকে হচ্ছে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী করে দিয়েছে, যে তাহলে কমলা হ্যারিস যদি জিতে, আমরা হচ্ছে কি যে পিছন থেকে পুরো প্রশাসনটাই চালাবো। তো সেটাতে মনে মনে হয়তো রাগ ছিল, সে লোকে মানে ট্রোল করে বলছে আর কি, অর্থাৎ উপহাস করে বলছে আর কি, যে দেখা গেল যে জো বিডেন নিজেই হয়তো কমলা হ্যারিসকে ভোটটা দেয়নি। তো এইসব মজাদার ঘটনা আমেরিকার যে রাজনৈতিক ইতিহাসে এইসবগুলো খুব ঘটছে। তো দেখা যাক আগামী দিনে কী হয়। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আর যদি সত্যি সত্যিই যেভাবে আজকে লিখেছে যে আমি যে আমেরিকান অস্ত্রশস্ত্র যে ব্যবহার করার জন্য দিয়ে রেখেছি, কিন্তু ব্যবহার করার জন্য যে ব্যান রেখেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি ব্যানটা, তাহলে এখন ওই সমস্ত অস্ত্রশস্ত্র ওই যে ইউক্রেনের যে ইয়েটা আছে, সে তো ক্লাউনটি আছে, সে তো বলা যায় দেখে দিল কোথাও রাশিয়ার কোনো জায়গায়, বা রাশিয়া তার এগেনস্টে একটা আরও বড়ো কিছু দেখে দিল, তখন খুব সমস্যা হবে। আমাদের এখন রাশিয়াতে তেল আসছে, গ্যাস আসছে, অন্যান্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো, তখন এরকম যুদ্ধ শুরু হলে তখন আর তেল গ্যাস ফ্যাস দেবে না, সারা পৃথিবী দুভাগে ভাগ হয়ে যাবে। ভারতের মতো দেশের পক্ষে সমস্যা হবে, কোন পক্ষে বাঁদিকে যাবে, ডান দিকে যাবে। হ্যাঁ, ডান দিকে যেতে গেলে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকতে হয়, আর বাঁদিকে যেতে গেলে চীন, রাশিয়ার সঙ্গে থাকতে হয়, একটা সমস্যা হবে। মিডল ইস্টের দেশগুলোই বা কী করবে? হ্যাঁ, ইরাক, পাকিস্তান, ইরান, এরাই বা কী করবে?
তো সে একটা বড় সংকটময় পরিস্থিতি মানে সংকটময় পরিস্থিতি তৈরি হবে যদি সত্যি সত্যি জো বিডেন যদি মনে করে যে আমি তো গেলামই, তো এই সময় ট্রাম্পকে আসার আগেই একটা লড়াই পড়াই লাগিয়ে দেওয়া যাতে করে সহজে সে এসে চেয়ারে না বসতে পারে, তাহলে সেটা খুব দুঃখজনক সবার জন্যেই। কারণ এরপরে থার্ড ওয়ার্ল্ড যুদ্ধ হলে পৃথিবী যে কোথায় যাবে বলা বড় মুশকিল, ধ্বংসই না হয়ে যায়। এদিক থেকে ও একটা পরমাণু বোমা ছাড়লো, ওদিক থেকে পরমাণু বোমা ছাড়লো, এই দিক থেকে একটা ছাড়লো, চারদিক থেকে এদিক এদিক করে সব পরমাণু বোমা ছাড়লো, বাস 3-4টে পরমাণু আবার বিভিন্ন জায়গায় বসলো, বাস একদম সব সেই হিরোশিমা নাগাসাকির মতো হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে যেমন হয়েছিল। হ্যাঁ, এতদিন পর্যন্ত হিরোশিমা নাগাসাকিকে এখনও পর্যন্ত সেই ক্ষয় থেকে এখনও পর্যন্ত তার পূরণ হয়ে ওঠেনি বলা যায়। এখানে মানুষের অসুস্থতা থেকে শুরু করে সেই সব জায়গার উন্নয়ন, রিহ্যাবিলিটেশন সেইভাবে করা যায়নি। তো সেরকম কাম্য নয়। তো দেখা যাক আগামী দিনে কী আছে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।